আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল আহমেদ, আমি তোমাদের ফয়সাল স্যার। আর আমরা প্যাটার্ন, আমাদের যেই প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে আমরা কিছু বেসিক আলোচনা করেছিলাম। তারপর তোমাদেরকে ফিবোনাক্কি সিরিজের একটা ছোট একটা অঙ্ক তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, তোমরা সেটা করতে পেরেছো কিনা সেটা একটু জানাবে ইনশাল্লাহ। তারপর আজকে আমরা গত ক্লাসে আমরা যা করেছিলাম তার থেকে অল্প কিছু অংশ আমরা একটু রিভিশন দিয়ে যাব ইনশাল্লাহ। তারপর আমরা এই অধ্যায়ের পুরো বেসিক যতটুকু, ওকে কেউ একজন ছবি তুলে পাঠিয়েছো মাশাল্লাহ। আমরা হচ্ছে যে অনুশীলনীতে যেহেতু কিছু সংক্ষিপ্ত অঙ্ক আছে, কিছু বড় অঙ্ক আছে, সো অনুশীলনীর আগ পর্যন্ত অনুশীলনী অঙ্কগুলো করার জন্য যা যা বেসিক জানা প্রয়োজন আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ সবগুলো বেসিক জেনে নিব ইনশাল্লাহ, ঠিক আছে। সো গত ক্লাসে সবাই ওকে বাড়ির কাজ, ঠিক আছে, ওকে অনেকে বাড়ির কাজে ছবি দিচ্ছ এখানে, ঠিক আছে, এটা চেক করা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে সবাই জয়েন করেছো মাশাল্লাহ। তাহলে আমরা আমাদের আজকে ক্লাসে শুরু করতে পারি, ঠিক আছে। সবাই ক্লাসের শুরুতেই বই, খাতা, কলম সব কিছু সাথে নিয়ে রাখো। আমি যখন তোমাদের বোঝাবো তখন প্রয়োজনীয় অঙ্কগুলো তোমরা একটু নোট করে রাখবে, ঠিক আছে। অনেকে বাড়ির কাজ দেখাচ্ছ, ওকে গুড। আচ্ছা, তাহলে আমরা অলরেডি গত ক্লাসে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি, আমাদের বইয়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি। তো আজকে ক্লাসের শুরুতে আমরা কিছু গত ক্লাসের কিছু অংশ আবারও একটু কথা বলবো, তারপর থেকে নতুন কিছু অংশ আসবে। এই অংশগুলো আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলো খুব ভালো ভাবে করতে পারবো ইনশাল্লাহ। সো আমরা হচ্ছে বেসিকের পাশাপাশি কিছু উদাহরণের কিছু অঙ্ক আমরা করে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে। তারপর আমি যে অঙ্কগুলো তোমাদেরকে করতে বলবো তোমরা সেগুলো খাতার মধ্যে তুলে নেবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রথম আজকের আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। অলরেডি গত ক্লাসে আমরা মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা বলেছি, তোমরা সেটা জানো। পাশাপাশি আজকে আমরা জাস্ট একটু রিভিশন দিয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। একটু আচ্ছা, ক্যামেরাটা ক্লিয়ার না হচ্ছে, ওকে ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে, খুব শীঘ্রই ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরে শোনো, ক্যামেরার কাজ চলছে, এখনই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। ক্যামেরার আমাদের লেখাগুলোর জন্য ক্লিয়ার আসে ভাইয়া, এটা একটু খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। লাইট লাগবে তো, আদারওয়াইজ ডার্ক দেখাবে। আপনাকে যদি একটু ব্লার দেখে মানে কালো দেখা যায় কিন্তু বোর্ডটা কিন্তু ক্লিয়ার, একটু দেখবেন, একটু লক্ষ্য করুন ভালো মতো। না লাইট না দিলে ভিডিওটা সুন্দর আসবে না। ইয়া করতে আপনি আসেন জায়গা মতো। আচ্ছা তাইলে দেখেন আপনি ইয়া করেন, ঠিক আছে, আপনি একটু ঠিক করেন ইনশাআল্লাহ। ফোকাস আনমিউট করে দেন ভাই। সবাই আনমিউট করে। না ওই মানে স্যার আপনার কথা ক্লাস করে। ওকে ঠিক আছে ভাই, মৌলিক সংখ্যা দেখা যাচ্ছে না তো, আর একটু ইয়া করবেন, আমি নিচে নিয়ে আসবো এতটুকুই। না ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট, ওকে ঠিক আছে। আশা করছি এখন তোমরা সব ক্লিয়ার শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। সো এখন আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি ইনশাআল্লাহ। সো আমরা মানে রেকর্ডেড ভিডিওতে ইনশাআল্লাহ, যদি এখন কোনো কারণে তোমাদের লেখাগুলো কম ক্লিয়ার দেখা যায় তাহলে ইনশাআল্লাহ রেকর্ডেড ভিডিওতে তোমাদের
ভিডিওটা খুবই ক্লিয়ার দেখা যাবে ইনশাআল্লাহ, ফুল ক্লিয়ার দেখা যাবে, তখনও তোমরা ভালো করে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এবার আসো আমরা আমাদের পড়া শুরু করি। আমরা সো আমরা একটু রিভিশন দিয়ে যাবো ইনশাআল্লাহ। মৌলিক সংখ্যা কি তোমরা সেটা জানো, তারপরে আমরা একটু বলে যাই। সেটা হচ্ছে যে মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে বড় সেই সব সংখ্যা, এক থেকে বড় সেই সব সংখ্যা যার এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এক থেকে বড় সেই সব সংখ্যা এবং এক থেকে বড় সেই সব সংখ্যা যার এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাদেরকেই মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে, যেমন 2, 3, 5, 7। ঠিক আছে, আমি যদি অন্যভাবে বলি সেটা হচ্ছে যে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দিয়ে শুধু ভাগ করা যায়, এক এবং অন্য যে সংখ্যাকে শুধুমাত্র হচ্ছে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অথবা এক দিয়ে ভাগ করা যায় অথবা ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাকেই মৌলিক সংখ্যা বলে। যেমন 2কে এক দিয়ে ভাগ করা যায় এবং 2 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, এবং 3কেও সেম, 3কেও এক দিয়ে ভাগ করা যায়, পাশাপাশি 3 দিয়ে ভাগ করা যায়। 5কে এক দিয়ে ভাগ করা যায় এবং 5 দিয়ে ভাগ করা যায়। 7কে এক দিয়ে ভাগ করা যায় এবং 7 দিয়ে ভাগ করা যায়। তো যে সংখ্যাগুলোকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা আসলে বলে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা তোমরা দেখো যে তোমরা কি জানো যে 2 হচ্ছে সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। সেটা আমি গত ক্লাসের মধ্যে বলেছিলাম যে 2 হচ্ছে সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। ঠিক আছে, কারণ 2 ছাড়া যত জোড় সংখ্যা আছে সবগুলোকে ওই সংখ্যা এবং 1 দিয়ে এবং 2 দিয়ে ভাগ করা যায়। এই জন্য ওই সংখ্যাগুলো 2 ছাড়া বাকি যতগুলো জোড় সংখ্যা আছে সেগুলো মৌলিক সংখ্যা হয় না, সবগুলোই যৌগিক সংখ্যা হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা গত ক্লাসে মৌলিক সংখ্যা নির্ণয় করার পদ্ধতিটা শিখেছিলাম। দেখো যে মৌলিক সংখ্যা নির্ণয়, তো আমি এটাও বলেছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি, এবং মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য যে ইরাটোস্থিনিস এর ছাঁকনি পদ্ধতি আছে, এই পদ্ধতিটা আমি গত ক্লাসে অলরেডি আলোচনা করে ফেলেছি। যেহেতু আমাদের ক্লাসের টাইম হচ্ছে 1 ঘন্টা করে, সো আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণ অংশগুলো গো থ্রু করে যাওয়ার জন্য। যে অংশগুলো পড়ানো হয়েছে সেটা রিভিশন হচ্ছে, আর নতুন কিছু অংশ যখন আসবে সেটা আমরা একটু ভালো করে বুঝবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই জিনিসটা নিয়ে আমি এখন কথা বলছি না, বাট এটা অলরেডি গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। গত ক্লাসে আমি একটা বইয়ের PDF ইউজ করেছি। গত ক্লাসে তোমরা এটা যদি ভালো করে না দেখে থাকো, সেজন্য এটা আজকে আবার দেখানো হচ্ছে যে মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য কি করতে হবে। ঠিক আছে, আর যদি তোমরা গত ক্লাসে ক্লাস না করে থাকো বা গত ক্লাসে তোমরা যদি না শুনে থাকো, তাহলে একবার আমি বলতে পারি। সেটা হচ্ছে যে আমরা কি করব, আমরা প্রথমে 1 থেকে 100 পর্যন্ত প্রতিটি বর্গের মধ্যে 10টি করে সংখ্যা লিখব। 1 থেকে 10, তারপর 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100, এইভাবে 10 করে প্রতি সারিতে 10, এভাবে সারি কলাম করে আমরা 1 থেকে 10 করে লিখব। তারপর হচ্ছে এভাবে 10টা সারি এবং 10টা কলাম হবে, এবং এখানে 1 থেকে 100টি সংখ্যা চলে আসবে। তো এটা লেখার পরে 1 থেকে 100 পর্যন্ত লেখার পরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা ছোট মৌলিক সংখ্যা চিহ্নিত করবে 2, কারণ 1 কোনো মৌলিক সংখ্যা না। আমি এটা গত ক্লাসে বলেছি, 1 হচ্ছে একটা সংখ্যা, একটা স্বাভাবিক সংখ্যা, কিন্তু এটা কোনো মৌলিক সংখ্যা না, কারণ 1কে শুধু 1 দিয়ে ভাগ করা যায়। কারণ আমরা জানি যে কোনো মৌলিক সংখ্যাকে 1 এবং অথবা ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। মিনিমাম 2টা সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু 1কে শুধু 1 দিয়ে ভাগ করা যাচ্ছে। তো 1 হচ্ছে
একটি স্বাভাবিক সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয়। সো আমরা 2 থেকে ছোট মৌলিক সংখ্যা 2 আমরা চিহ্নিত করব এবং 2 এর যতগুলো গুণিতক আছে 2 থেকে 100 পর্যন্ত 2 এর যতগুলো গুণিতক আছে সবগুলো আমরা কেটে দিব, ঠিক আছে। তারপর একইভাবে 3 এর যতগুলো গুণিতক আছে সবগুলো আমরা কেটে দিব। তারপরে হচ্ছে 3 কে রেখে দিব, কারণ 3 হচ্ছে মৌলিক সংখ্যা। 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 5 এর সবগুলো গুণিতক আমরা কেটে দিব। তারপর 7 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 7 এর সবগুলো গুণনীয়ক আমরা কেটে দিব। এইভাবে যখন আমরা সব কাটাকাটি করে ফেলবো, সব কিছু কেটে দেওয়ার পর যেই সংখ্যাগুলো থাকবে, চার্টের যে সংখ্যাগুলো কাটা যায়নি, যে সংখ্যাগুলো থেকে যাবে, সেইগুলোকেই মৌলিক সংখ্যা বলা হবে। তুমি যদি গুণে দেখো তাহলে 1 থেকে 100 পর্যন্ত তুমি মৌলিক সংখ্যা পাবে 25টি, ঠিক আছে। আচ্ছা, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কি সেটা জানা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে যেমন ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন 6 হচ্ছে একটা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। কেন 6 একটা মৌলিক সংখ্যা নয় কেন? আমরা অলরেডি মৌলিক সংখ্যাকে জানি, তো যে সংখ্যাটা মৌলিক নয় সেটা হচ্ছে যৌগিক, ঠিক আছে। যেমন 6, ওকে, আমরা 6কে 1 দিয়ে ভাগ করতে পারি, তাহলে সেটা 6 হচ্ছে। 6কে 6 দিয়ে ভাগ করতে পারি, তাহলে সেটা হচ্ছে 1, ঠিক আছে। কিন্তু 6কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 2 হবে। 6কে আবার 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে হবে 3। যেহেতু 6কে 1 এবং 6 ছাড়াও আরও কয়েকটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাই এখানে বলা হচ্ছে 6 মৌলিক সংখ্যা নয়। তাহলে 6 যদি মৌলিক সংখ্যা না হয় তাহলে 6 হবে একটি যৌগিক সংখ্যা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে 6 হচ্ছে মৌলিক সংখ্যা নয়। 7 একে 7, 7কে 1 দিয়ে এবং 7কে 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে 7 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তারপরে 8কে হচ্ছে 1 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়, আবার 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 8 হচ্ছে মৌলিক সংখ্যা নয়, তার মানে যৌগিক সংখ্যা। 9 হচ্ছে একটা বেজোড় সংখ্যা, কিন্তু তারপরও 9কে 1 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, তাই 9 হচ্ছে একটা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। তারপর হচ্ছে 10কে 1 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়, পাশাপাশি 2 এবং 5 দিয়েও ভাগ করা যায়। তার মানে হচ্ছে এটি মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। সো মৌলিক এবং যৌগিক সংখ্যার কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে নিলাম ইনশাআল্লাহ, যাতে করে আমাদের এই বিষয়টা নিয়ে আর কথা না বলতে হয়। গত ক্লাসে আমি বলেছিলাম, ফিবোনাক্কির কথা বলেছিলাম, যে লিওনার্দো দ্য পিসা, যার ডাকনাম হচ্ছে ফিবোনাক্কি, এবং হচ্ছে যে ফিবোনাক্কি সংখ্যাটা নিয়ে আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে ফিবোনাক্কি সিরিজের যে 10টা অঙ্ক ছিল, 10টা অঙ্ক প্রথমে দেওয়া ছিল এবং বাকি 10টা অঙ্ক বের করার জন্য তোমাদেরকে বলেছিলাম। তোমরা অনেকেই করেছো এবং সেটা তোমরা আপলোডও করেছো মাশাআল্লাহ। তো ফিবোনাক্কি সিরিজটা আবার যদি একটু তোমাদের মনে করে দেই, সেটা হচ্ছে যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরের সংখ্যাটি হয়, তাই না? আচ্ছা, ঠিক আছে, আর জুম করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু জুম করে দিচ্ছি, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু রিভিশন দিয়ে যাচ্ছি যে দেখো যে ফিবোনাক্কি সংখ্যাটা কি ছিল, যে দেখো পরপর দুটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যা। ফিবোনাক্কি সংখ্যা একটা ম্যাজিক্যাল একটা বিষয় এখানে, যে পরপর দুটো সংখ্যার যোগফল হচ্ছে পরবর্তী সংখ্যা। পরপর দুটো সংখ্যা তুমি যোগ করে দেখো যে পরবর্তী সংখ্যা পাবে। যেমন এখানে 0 এবং 1, এই দুটো যোগ করে দেখো, 0 এবং 1 যোগ করলে কি হবে? পরবর্তী সংখ্যা হবে 2। আবার 2 এবং 3, এই দুটো সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা হবে 4। তারপরে দেখো যে 4 এবং 3 এবং, ঠিক আছে, এইভাবে যোগ করে আমরা দেখব যে তোমার কোথায়, আচ্ছা ঠিক আছে, এইভাবে দুটি সংখ্যা যখন আমরা যোগ করব তখন আমরা দেখতে পাবো যে আচ্ছা ঠিক আছে, তাহলে পরপর দুটি সংখ্যা যদি যোগ করি তাহলে আমরা পরের সংখ্যা পেয়ে যাই। তাহলে এই যে পদ্ধতিগুলো, এই যে পরপর দুটি সংখ্যা যোগ করার পরে যে অঙ্কটা পাওয়া যায় সেটা হচ্ছে, যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা।
ঠিক আছে। যেমন এখানে আরেকটি অঙ্ক দেওয়া আছে, দেখো যে এগুলো জাস্ট আমি একটু গো থ্রু করে যাচ্ছি তোমাদের বোঝার জন্য। যেমন ধরো যে এখানে কিছু নাম্বার দেওয়া আছে 1, 5, 6, 11, 17 এবং 28। তাহলে ফিবোনাকি এটা কি ফিবোনাকি সিরিজ? এটা কি ফিবোনাকি সিরিজ? যদি ফিবোনাকি সিরিজ হয় তাহলে কিভাবে হবে? যদি দেখো যে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটা আসতেছে, তাহলে সেটা হবে ফিবোনাকি সিরিজের বা ফিবোনাকি সংখ্যা, সেটা হবে ফিবোনাকি সংখ্যা। তাহলে দেখো যে এখানে কি আছে, এই তালিকার সংখ্যাগুলো দেখো 1 এবং 5, 1 এবং 5 যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবে 6, ঠিক আছে। আবার 5 এবং 6 যোগ করলে পাওয়া যাবে কত? পাওয়া যাবে হচ্ছে 11। তারপরেও দেখো 6 এবং 11 যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবে 17। তারপর 11 এবং 17 যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবা 28। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার যোগফল এটা আসতেছে, ঠিক আছে। তো এখন তোমরা আমাকে বলো, তোমরা মনোযোগ দিয়ে শুনছো কিনা, তোমরা বুঝতেছো কিনা, আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বা তোমরা আমার পড়াটা বুঝতে পারতেছো কিনা। তাহলে তুমি আমাকে বলো যে 28, এখানে যে আর সংখ্যাটা আসছে 11 এবং 17 যোগ করলে 28 হয়েছে, তাহলে 28-এর পরের সংখ্যাটা কি হবে? এটা তোমরা একটু দ্রুত আমাকে বলো। যদি বলতে পারো তাহলে বুঝবো যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ এবং পড়াটা বুঝতে পারতেছো তোমরা, ঠিক আছে। যদি এটা গত ক্লাসে পড়া ছিল, ঠিক আছে। যদি কেউ জানো তাহলে কেউ কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। ওকে, একজন লিখেছে 45 বা 45। ওকে, আসলে এটাই 45 হবে, কারণ 17 এবং 28, ঠিক আছে। 17 এবং 28 যদি আমি যোগ করি তাহলে কত আসবে? 8 এবং 7, 15 হাতে 1। ওকে, দিস ইজ 4। ওকে, সো 45, মার্শাল্লাহ। সো আমাদের ফিবোনাকি সিরিজ, আশা করি ফিবোনাকি সংখ্যার বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আর কোনোদিন বলতে হবে না আশা করছি, ঠিক আছে। তারপরে আমরা যাই একটু পরবর্তী পার্টে। আমরা এই অধ্যায়ের যে টপিকগুলো নিয়ে আমি কথা বলতেছি, সবগুলো টপিক আসলে গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই আমি একটু রিভিশন দিয়ে যাচ্ছি। ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, এইখানে একটা গল্প আছে, এবং গত ক্লাসে আমি গল্পটা বলেছিলাম, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা পরবর্তী কাজগুলোতে আমি যেতে পারিনি। তাহলে বলা যায় যে আজকে, গত ক্লাসে গল্প বলার পরেও আজকে তাহলে বলা যাচ্ছে যে আমরা আজকে এখান থেকে আসলে একবার নতুন করে শুরু করতেছি। আজকে টপিক আসলে শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা দেখো, তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি। ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি সেটা আমি গত ক্লাসে বলেছিলাম, যে একটা সংখ্যার সাথে যদি আমি 1 যোগ করে করে সামনের দিকে এগিয়ে যাই তাহলে সেটা হচ্ছে তার ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। যেমন ধরো আমি যদি লিখি, এমন যদি হয় যে একটি সংখ্যা যদি হয় 5, তাহলে তার ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি হবে? ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে 5-এর সাথে 1 যোগ করে করে যাব, ক্রমিক সিরিয়ালে যাবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে 5, কারণ স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, 1 এবং তার উপরের দিকে যত সংখ্যা আছে সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটা তোমরা ক্লাস 6-7-এ পড়ে এসেছো। তারপরেও এটা আবার বলা হয়েছে যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য ছাড়া, শূন্য ব্যতীত 1 থেকে সকল ধনাত্মক সংখ্যা, 1 থেকে উপরের দিকে যত ধনাত্মক সংখ্যা আছে, সংখ্যা রেখার ডান দিকে যত সংখ্যা আছে, 1 থেকে শুরু হবে, সংখ্যা রেখার ডান দিকে যত সংখ্যা আছে সব কিছুই হচ্ছে স্বাভাবিক সংখ্যা শূন্য ব্যতীত, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, তো তার মানে এখন স্বাভাবিক সংখ্যা তোমরা জানো, তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি হবে? ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে এরকম যে তোমার একটি সংখ্যা যদি 5 হয় তাহলে তার পরবর্তী সংখ্যা হবে 6, তার পরবর্তী সংখ্যাটা হবে 7, তার পরবর্তী সংখ্যা হবে 8, ঠিক আছে। এইভাবে সামনের দিকে এক এক করে বেড়ে যাবে, ঠিক আছে। এইগুলোকে বলা হয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ওকে, সো আমরা আজকে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কিভাবে বের করব, কারণ আমি তোমাদেরকে গল্পটা বললে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, যখন অনেকগুলো সংখ্যা একসাথে যোগ করতে বলা হবে তখন কিন্তু বিষয়টা একটু কঠিন হয়ে যায়। তোমাকে যদি বলা হয় যে 5 যোগ 6 যোগ 7 এই 3 সংখ্যা যোগ করো, তাহলে তুমি খুব সহজেই ক্যালকুলেটর অথবা নিজের হাতে গুনে তুমি অঙ্কটা করে ফেলতে পারবে। কিন্তু যদি আমি বলি যে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যা যোগ করে আমাকে বলো যে টোটাল কত হবে, তাহলে তুমি কিন্তু ক্যালকুলেটরে সহজে করতে পারবে না, কারণ ক্যালকুলেটরে এতগুলো সংখ্যা টাইপ করা যায় না। তারপর হচ্ছে যে তুমি খাতার মধ্যে লিখেও এটা শেষ করতে পারবে না, তো তোমাকে কম্পিউটার ইউজ করতে হবে, এক্সেল ইউজ করতে হবে। তো এটাকে খুবই সহজেই কিন্তু
সূত্র প্রয়োগ করেই এই অঙ্কগুলো কিন্তু সহজে সমাধান করা যায়। ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো সহজেই বের করা যায়। যে কোনো ধরনের ক্রমিক স্বাভাবিক সংখ্যা তোমার দেয়া থাকতে পারে, তোমাকে যদি বলা হয় যে পরীক্ষাতে যদি বলা হয় যে এইটা বের করো 1 2 3 তারপরে আপ টু ধরো 100 পর্যন্ত, বলা হয় যে এটার সবগুলো যোগফল সমান সমান কত, ঠিক আছে, এটা একটা অঙ্ক হতে পারে। তারপর আবার এমনও হতে পারে যে 7 যোগ 8 যোগ 9 7 থেকে 150 পর্যন্ত, 7 থেকে 50 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা সমান সমান কত, সেটা বলতে পারে। তো যেভাবে বলুক না কেন, এটা হচ্ছে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার একটা সূত্র ইউজ করলে কিন্তু সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো, কিন্তু কিভাবে সেটা আমরা এখন আবার ক্লিয়ার হব, কিন্তু কিভাবে আমরা সেটা করতে পারবো, ঠিক আছে। তাহলে ক্রমিক দেখো তোমরা, আচ্ছা তাহলে এখানে দেখো যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করে একটি চমৎকার সূত্র রয়েছে। এই সূত্রের পিছনে লুকিয়ে আছে একটি মজার গল্প। গত ক্লাসে আমি গল্পটা বলেছি, আজকে আবার সংক্ষেপে একটু বলি, তাহলে তোমাদের ভালো লাগবে এবং বিষয়টা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আজ থেকে প্রায় 250 বছর আগে একটি স্কুলে একজন গণিত শিক্ষক তার ক্লাসের সকল বাচ্চাদের একটি কাজ দিলেন। কাজটি হলো যে 1 থেকে 100 পর্যন্ত যোগফলের মান নির্ণয় করতে হবে। মানে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, 1 থেকে 100 পর্যন্ত 100টা সংখ্যা আছে, তো 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার যোগফলের মান নির্ণয় করতে হবে। সবগুলো সংখ্যাকে যোগ করলে কত হবে সেটা বের করতে হবে, ঠিক আছে। শিক্ষক তো ধরেই নিয়েছেন এই সমস্যার সমাধানে অন্তত ঘন্টা খানেক সময় লাগবে, কারণ এটা অনেক বড় একটা অঙ্ক, এতগুলো সংখ্যা যোগ করতে হবে। তো শিক্ষক ধরে নিয়েছিলেন যে এই সমস্যার সমাধানে অন্তত ঘন্টা খানেক সময় লাগবে। কিন্তু এরই মধ্যে একজন শিশু যার বয়স 8 থেকে 9 বছর, সে সাথে সাথেই উত্তরে বলল 5050। এটার উত্তর হবে 1 থেকে 100 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে তার উত্তর হবে 5050, 5050। তো তখন শিক্ষক বিস্ময় হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? এই শিশুই বিশ্ববিখ্যাত জার্মান গণিতবিদ কার্ল ফ্রিডরিখ গাউস, ওনার নাম হচ্ছে গাউস। পরবর্তীতে সেই শিশুই বড় হয়ে একজন বিখ্যাত গণিতবিদ হন, যে প্যাটার্ন সহ গণিতে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন, ঠিক আছে, ঠিক আছে। যার জন্ম 1777 সালে এবং তার মৃত্যু হয়েছিল 1855 সালে, ঠিক আছে। তার নাম হচ্ছে, সেই শিশুটির নাম হচ্ছে কার্ল ফ্রিডরিখ গাউস, ঠিক আছে। তিনি একজন জার্মান গণিতবিদ ছিলেন, ওকে। তো তাকে গণিতের বরপুত্র বলা হয়। তিনি এই সমস্যাটি সমাধান করার সহজ কৌশল দেখিয়েছিলেন। তাহলে তিনি প্রথম এই সমস্যার সমাধান করার যে কৌশলটা, যে সূত্র আবিষ্কার, সেটা তিনি করেছিলেন। কিন্তু কিভাবে করেছিলেন সেটা দেখো, যে 1 থেকে 100 পর্যন্ত এই যে ইয়োহান কার্ল ফ্রিডরিখ গাউস, ঠিক আছে, তিনি সেই বিখ্যাত ব্যক্তি। তো তিনি কিভাবে সমস্যা সমাধান করেছিলেন তুমি একটু দেখো, আমরা স্ক্রিনে দেখাচ্ছি এটা, একটু আমি সেটা ব্যাখ্যা দিচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে যারা বসেছো তারা এই অংশটুকু একটু লিখতে পারো। আমি যে অংশ থেকে, এখান থেকে ক থেকে এই অংশটা তুমি যদি একবার লিখো তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে সমস্যাটা সমাধান করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, প্রথমেই 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে ধরে নেওয়া হয়েছে ক, ঠিক আছে। দেখো এখানে ক সমান ধরে নেওয়া হয়েছে, ক সমান সমান 1 যোগ 2। এখানে হচ্ছে আমরা এটাকে ইংলিশে লিখছি 1 থেকে, সো এটাকে দুইভাবে বলা যায়, যেহেতু আমরা এখানে ইংলিশ লিখেছি, বাট যদিও এটা বাংলাতে লেখা যেত। তো তুমি এটাকে, ওকে, সবাই আমার সাথে সাথে বাংলাতে লিখো যে ক সমান সমান কি দেওয়া আছে। ক সমান সমান দেওয়া আছে যে আমরা লিখে নিব যে আমাদেরকে বলা হয়েছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করার জন্য। তাহলে আমরা লিখবো 1 যোগ 2 যোগ 3, ঠিক আছে। তো বাংলাতে লিখি আমরা 1 যোগ 2 যোগ 3, তারপর আমরা কি করব, তারপর আমরা ডট ডট দিয়ে বোঝাচ্ছি যে এটা 99 প্লাস 100, ঠিক আছে। মানে ডট ডট দিয়ে বোঝাচ্ছি যে 3 থেকে 99 বা 100-র মধ্যে বাকি সবগুলো সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে লিখবো 1 2 3,
তা প্লাস দিয়ে ডট 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 দিয়ে আমরা হচ্ছে 99 বা 100 পর্যন্ত চলে যাব। তার মানে বোঝাচ্ছি যে আমরা 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যাকে আমরা যোগ করব, সবগুলো স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কারণ 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে এভাবে 4, 5, 6 এবং সিরিয়ালি 99, 100। তার মানে একটা সংখ্যা বাদ যায়নি, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সবগুলোই স্বাভাবিক সংখ্যা কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমি যদি লিখতাম যে 0 যোগ 1 যোগ 2 এইভাবে ডট ডট দিয়ে যদি আমি 100 পর্যন্ত লিখতাম, তাহলে সেটা অবশ্যই ক্রমিক স্বাভাবিক সংখ্যা হতো না। কারণ 0 এখানে 0 আসছে, 0 হচ্ছে একটা কি, 0 কোনো স্বাভাবিক সংখ্যা না। তাহলে এই জন্য 0-এর কারণে এটা কিন্তু আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না। ঠিক আছে, সো এটা আমরা মুছে দিই। তাহলে দেখো যে আমরা কোথায় ছিলাম। ওকে, তাহলে দেখো 1 থেকে আমরা কি করব, ক লিখে প্রথমে ক লিখে 1 যোগ 2 যোগ 3 এভাবে 100 পর্যন্ত আমরা লিখে ফেলবো ডট ডট দিয়ে। তারপরে আমরা একই জিনিস আবার ক লিখবো, ক লিখে আমরা একই জিনিসকে উল্টা করে লিখবো। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত লিখেছি, আবার উল্টা করে লিখবো। ঠিক আছে, 100 যোগ 99 যোগ, তারপরে আমরা কি করব, ডট ডট দিয়ে আমরা আবার চলে যাব আমাদের 3, 2, 1 অথবা 2, 1 অথবা ডাইরেক্ট 1ও লিখতে পারি। আমরা হচ্ছে যে আবার আমরা 1 থেকে 100-তে গিয়েছি, আবার 100 থেকে 1-এ চলে যাব। ঠিক আছে, আমরা চাইলে সেখানে 3, 2, 1ও লিখতে পারি অথবা 2 যোগ 1ও লিখতে পারি, কোনো সমস্যা নেই। অথবা কিছু না লিখলে আমরা শুধুমাত্র ডট ডট দিয়ে প্লাস 1ও লিখতে পারি। আমরা বোঝাবো যে আমরা 1 থেকে শুরু করেছিলাম। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো এবং শুনতে পাচ্ছ। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা কি করব। এবার আমরা যোগ করব। এবার আমরা কিছুই না, সহজ জিনিস, আমরা হচ্ছে আমরা কি করব, উপর নিচে যোগ করে দেব। এই যোগ চিহ্ন দেখে বোঝো যে আমরা যোগ করে দেব। তাহলে কিভাবে যোগ করব, ক যোগ ক মানে 2 ক। ঠিক আছে, ক যোগ মানে 2 ক। এখন একটা জিনিস দেখো যে বিষয়টা হচ্ছে যে এখানে আছে 1, নিচে আছে 100। তাহলে এটা কি হবে, আমরা যদি 1 এবং 100 যোগ করি তাহলে এটা হবে 101। ঠিক আছে, প্লাস আবার 2 এবং 99, এই 2 এবং 99 যদি আমি যোগ করি তাহলে এটা হবে 101। ঠিক আছে, তারপরে হচ্ছে 3 এবং 98 যদি আমি যোগ করি তাহলে সেটা হবে 101। তার মানে উপর আর নিচের জোড়াগুলো যদি আমি যোগ করি তাহলে 101 করে পাওয়া যাবে। একইভাবে আমরা যদি লাস্টে চলে আসি যে এই 100 আর এই 1, ঠিক আছে, শেষের 100 এবং 1 এই দুটো যোগ করলে আমরা কি পাবো, আমরা এই দুটো যোগ করলে 101ই পাবো। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমরা উপর এবং নিচের যে জোড়াগুলো আছে সবগুলো যদি আমরা বরাবর যোগ করি তাহলে সবগুলো 101 হবে। তাহলে এবার আমাকে বলো যে এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে 101 প্লাস 101 প্লাস 101 প্লাস ডট 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 প্লাস 101, তার মানে 101 কতবার আছে, 101 100 বার আছে, 101 100 বার আছে। কারণ 1 থেকে 100 পর্যন্ত লিখেছিলাম, 1 থেকে 100 পর্যন্ত 2 বার লিখেছি। তার মানে এবং আমরা উপর নিচে যোগ করেছি, তো বাট 1 থেকে 100 পর্যন্ত কতবার আছে, যেহেতু এটা জোড়া হয়ে গিয়েছে, বাট 100 100 200, তাহলে এখানে যেহেতু জোড়া হয়ে গেছে, জোড়া হলে তো 100ই হবে। তার মানে হচ্ছে 101 100 বার আছে। তাহলে আমরা বলতে পারি যে 101 সংখ্যাটা 100 বার আছে। তাহলে 100 বার 100 দিয়ে গুণ করে দেব যে 101 100 বার আছে। ঠিক আছে, ওকে, সো 101 100 বার আছে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এই লাইনের পরে 2 ক সমান সমান 101 গুণ 100। ঠিক আছে, এতটুকু আমরা আসলাম। এইবার আমরা কি লিখবো, আমাদের এখানে আছে 2 ক, আমাদের দরকার শুধু ক। ঠিক আছে, আমাদের দরকার হচ্ছে শুধু ক। তাহলে আমরা কি করব, 101 গুণ 100-কে আমরা 2 দিয়ে ভাগ করব। 101 গুণ 100 এই সংখ্যাটাকে আমরা এই 2টা চলে আসবে কোন দিকে, ডান দিকে, যেহেতু 2 বাঁ দিকে আছে, সো গুণ আকারে 2 এর সাথে 2 কয়ের সাথে গুণ আকারে আছে, সো যখন ডান পাশে চলে যাবে তখন কি হয়ে যাবে, ভাগ আকারে চলে যাবে, মানে সংখ্যাটিকে ভাগ করে ফেলবে। তার মানে 101 গুণ 100 সেটাকে 2 দিয়ে ভাগ করে ফেলবো। যদি 2 দিয়ে ভাগ করে ফেলি তাহলে কি হবে, দেখো তুমি কাটাকাটি করতে পারো, 2 দিয়ে তুমি 100-কে কাটো তাহলে কি হবে 50। ঠিক আছে, 50 হবে। তো 2 দিয়ে 100-কে যদি আমি কাটি ভাগ করি তাহলে 50 হবে। তো 50-এর সাথে 101 যদি তুমি গুণ করো, 50-এর সাথে যদি 101 গুণ করো তাহলে তুমি পাবা 5050। ঠিক আছে, 5050। তার মানে হচ্ছে যে এই যে জিনিসটা গাউস সে যদি 1 থেকে 100 পর্যন্ত যোগ করে যেত তাহলে তার কয়েক ঘন্টা শেষ হতো না। সে খুবই সহজে একটা এই পদ্ধতিটা আবিষ্কার করে ফেলেছে। একই পদ্ধতিতে তোমাকে যদি অন্যান্য সংখ্যা দেওয়া হয়, অন্যান্য ক্রমিক স্বাভাবিক সংখ্যা দেওয়া হয়, তাহলে তুমি সেগুলো এই পদ্ধতিতে বের করে ফেলতে পারো খুবই সহজে। ঠিক আছে,
আচ্ছা, সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমাদের বইয়ের মধ্যে এই জিনিসগুলো আছে। ঠিক আছে, আমার কথাগুলো শোনার পাশাপাশি তোমরা যখন বইয়ের সাথে এটা রিলেট করবা, তোমরা বই পড়বা, তখন তোমাদের আরো সহজ হবে। তোমরা বইয়ের দিকে একটু মনোযোগ দিতে পারো, তোমাদের বইটা তোমাদের সাথে আছে। তারপর দেখো, আমরা এবার চলে যাই পরবর্তী স্লাইডে। তাহলে কিভাবে কত সহজেই এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো বের করা যায় সেটা গউস কিন্তু দেখিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, এই সে বিখ্যাত ব্যক্তি। ঠিক আছে, গউস, ইয়োহান কার্ল ফ্রিডরিক গাউস। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আমরা বলতে পারি আরেকটা জিনিস দেখো, যে ওখানে ছিল 1 থেকে 100 পর্যন্ত। সো এই জিনিসটা নিয়ে আমি বেশি কথা বলবো না, বাট ছোট করে লিখে 1 থেকে 10 পর্যন্ত, তখন ছিল যে 1 থেকে 100 পর্যন্ত যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা ছিল সেগুলোকে যোগ করে একটা সূত্র ফেলানো হয়েছে। এখন আমরা 1 থেকে 10 সেটার যোগফলটা দেখিয়ে তারপর তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে পরবর্তীতে সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে 1 থেকে 10 যদি আবার এরকম হয় যে 1 থেকে 10 পর্যন্ত যদি বলা হয় যে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা আছে, মানে 1 থেকে 10, 1 2 3 4 5 6 7 8 9 10 সবগুলো সংখ্যাকে এই সংখ্যাগুলো থেকে কিভাবে বুঝিনি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যারা বুঝতে পারবে তারা দেখো যে কিভাবে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলটা বের করা যায়। এখানে ঠিক আছে, আমরা ধরো প্রশ্নটা ছিল এরকম, 1 থেকে 100 পর্যন্ত যদি আমরা না দেখি, এখন আমরা 1 থেকে 100 দেখিয়েছি, এখন আমরা 1 থেকে 10 দেখাই। ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলেই হবে, সেটা হতে পারে 1 থেকে 100, হতে পারে 1 থেকে 10, হতে পারে 5 থেকে 10, মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে। ঠিক আছে, ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে, স্বাভাবিক সংখ্যা জানো যে যেগুলো 1 থেকে শুরু হয়, আর ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে যেটা সিরিয়ালে যাবে। যদি 1 দেয়া থাকে প্রথম সংখ্যাটি, তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 2 3 4 5 6 7 8 এভাবে যাবে। আর যদি এমন হয় যে একটা সংখ্যা দেওয়া আছে 5, যদি বলা হয় যে 5-এর ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো কি হবে, 5-এর পরে 6 হবে, 6-এর পরে 7, 7-এর পরে 8, 8-এর পরে 9, 9-এর পরে 10, এইভাবে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো লিখতে হয়। ঠিক আছে, তাহলে কিভাবে তোমরা অঙ্কগুলো করবে, ঠিক আছে, এটা আমি তোমাদেরকে দেখাই এবং তোমরা এটা সহজে বুঝতে পারবে। দেখো, এই যে সূত্রটা সবাই এটা লিখে ফেলো। ঠিক আছে, সবাই এই সূত্রটা লেখো যে কিভাবে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সূত্র ব্যবহার করে কিভাবে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল তোমরা বের করবা। এটা দেখো, এখানে লেখা আছে, এই জিনিসটাই আমরা একটু খেয়াল করে দেখো যে তোমরা এভাবে লিখবা, যোগফল ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল তোমরা কিভাবে বের করবা। তোমরা বের করবা যে তোমরা লিখবা যে প্রথম পদ, আমি একটা উদাহরণ দিয়ে এটা আর একটু ক্লিয়ার করে দেব। প্রথম পদের সাথে শেষ পদ যোগ করব। ঠিক আছে, প্রথম পদের সাথে শেষ পদ যোগ করব, যোগ করে পদ সংখ্যা দিয়ে আমরা গুণ করব। পদ সংখ্যা দিয়ে গুণ করব এবং সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, দেখো সূত্রটা হবে এরকম যে যোগফল সমান সমান, আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সমান সমান হবে প্রথম পদ। আমরা এখন একটা সিকোয়েন্স, একটা প্যাটার্ন দেখবো, সেখান থেকে আমরা বলবো যে কিভাবে দেখো যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো আমরা বের করব। যদি ধরো যে একটি এই সিরিজটা দেওয়া আছে, ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত যোগফল 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, তোমরা দেখো, ধরো তোমাদের আমি 1 থেকে 100 না লিখে লিখলাম 1 থেকে 10 পর্যন্ত। ধরো এই অঙ্কটা দেওয়া আছে,
যে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা আছে, সবগুলো সংখ্যার যোগফল তুমি সূত্র প্রয়োগ করে বের করো। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10, এই যে একটা সিরিজ আছে, এই যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সবগুলোর যোগফল, এটা কত হবে? তুমি যদি এটা ক্যালকুলেটর করো বা হাতে করো তোমার অনেক সময় লাগবে, তাহলে তুমি যদি সূত্র ব্যবহার করো তাহলে খুব সহজেই কিন্তু এটা করতে পারবে। ঠিক আছে, তাহলে কিভাবে করবে সেটা? দেখো, তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে প্রথম পদ, তোমরা দেখো এখানে প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 1। প্রথম পদ হচ্ছে 1। প্রথম পদ কত? 1 থেকে 10-এর মধ্যে প্রথম পদ হচ্ছে 1। তাহলে তুমি লিখবা এখানে 1। ঠিক আছে, 1-এর সাথে কত যোগ করতে হবে? শেষ পদ। শেষ পদ কত এখানে? প্রথম পদ যদি 1 হয়, শেষ পদ কত হবে? শেষ পদ হচ্ছে 10। ঠিক আছে, তাহলে আমরা লিখবো 1 যোগ 10। ঠিক আছে, ব্র্যাকেট দিব, তারপরে গুণ দিব। গুণ দিয়ে বলছে পদ সংখ্যা। এখানে তুমি গুণে দেখো কয়টা পদ আছে। 1 থেকে 10 পর্যন্ত কয়টা পদ? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পদ আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো 10। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? পুরোটা সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তারপর দেখো কত আসে। 10 এবং এখানে আছে কত? 10, 1 আর 10, 1 আর 10 যোগ করলে হবে কত? 11। 1 এবং 10 যোগ করলে হয় 11। 11-এর সাথে আছে কত? 10 গুণ আছে। ঠিক আছে, দেখো 1 এবং 10 যোগ করলে হয় 11। 11-এর সাথে তুমি 10 এখানে গুণ হবে, নিচে আছে কত? 2। ওকে, তাহলে দেখো 2 দিয়ে তুমি যদি 10-কে কেটে দাও তাহলে এখানে আসবে কত? 5। ঠিক আছে, 5 11 কত? 55। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 55। তুমি যদি আচ্ছা, এটা দেখা যাচ্ছে না। ওকে, 55। ঠিক আছে, তাহলে দেখো কত আসবে। হ্যাঁ, এটা ছোট করলে কেটে যাবে, একটু করলে হবে। হ্যাঁ, এবার দেখো, তোমরা ক্লিয়ার দেখো এবার যে এই জিনিসটা কত সহজ। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো ছিল সবগুলো তুমি যদি ক্যালকুলেটর বসাও দেখবা যে 55 আসবে। 1 থেকে 10 পর্যন্ত সবগুলো যোগ করে দেখো, এখানে আছে 55। তাহলে আমি শর্টকাট সূত্র ব্যবহার করে ফেললাম। একই জিনিস 1 থেকে 100-এর জন্য একই হবে, 1 থেকে 100-এর জন্য একই হবে। 1 থেকে 100-এর জন্য যে একই হয়েছিল, কেউ যদি বুঝতে না পারো তাহলে ওকে, অনেকে 55 লিখেছো, মাশাআল্লাহ, তার মানে তোমরা বুঝতে পেরেছো, মাশাআল্লাহ। তাহলে একই জিনিস আমি যদি তোমাদেরকে বলি, একই জিনিস যদি আমি তোমাদেরকে বলি যে 100-এর জন্য, যদি কেউ বুঝে না থাকো, একজন বলেছে বুঝো নেই, তার জন্য আবার বলতেছি আমি যে 1 থেকে, আচ্ছা, আমি এই একটা জিনিস আবার একটু তোমাদের খেয়াল করে দেখাই দিই। তোমরা একটু দেখো যে যদি বিষয়টি এমন হয়, ওকে ওকে, যদি আমরা আবার প্রথম অংশে চলে যাই, যে প্রশ্নটা যদি এমন ছিল যখন 1 2 3 4 5, এটা যদি এমন হয় যে 10 পর্যন্ত না হয়, যদি 100 পর্যন্ত হয়, তাহলে 5050 আসছিল। কিন্তু কিভাবে আসছিল আমরা যদি এখন সূত্রটা ব্যবহার করি তোমরা দেখতে পাবো। সূত্র হচ্ছে যোগফল ক্রমিক স্বাভাবিক সংখ্যার বের করার সূত্র হচ্ছে যোগফল সমান সমান প্রথম পদ, যোগফল সমান সমান প্রথম পদ প্লাস শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ একটু আগে আমরা 1 থেকে 10-এর জন্য বের করেছি, 1 থেকে 10-এর জন্য। এখন আমরা 1 থেকে 100-এর জন্য বের করি, তাহলে কিভাবে বের করবো? দেখো যে আমরা প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 1, তাই না? প্রথমে কি আছে? প্রথম পদ হচ্ছে 1। ওকে, প্রথম পদ হচ্ছে 1, সো আমরা একটা ব্র্যাকেট দিব। প্রথম পদ হচ্ছে 1 এবং শেষ পদ কত? 100, কারণ আমরা 1 থেকে 100 পর্যন্ত যদি বের করতে চাই, প্রথম পদ হবে 1 এবং শেষ পদ হবে 100, তাহলে আমরা লিখবো 100। ঠিক আছে, তারপরে গুণ দিব। গুণ চিহ্ন দিয়ে আমরা দেখবো পদ কয়টা। 1 থেকে 100 পর্যন্ত পদ হচ্ছে 100টা, তাহলে আমরা এখানে লিখবো কত? 100 এবং সূত্রের 2 আমরা 2 দিয়ে ভাগ করব, সূত্রের 2 আছে এজন্য 2 লিখতে হবে। তারপরে দেখো কি হবে, তারপর হচ্ছে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তাহলে 1 এর সাথে 100 যদি আমি যোগ করি তাহলে কত হবে? 101। ঠিক আছে, 101। তারপর গুণ হচ্ছে কত আছে? 100। ঠিক আছে, নিচে আছে 2। ঠিক আছে, 101 গুণ 100। এবার তুমি 2 দিয়ে যদি 100-কে কেটে দাও তাহলে কত আসবে? 50 দুগুণে 100। এবার 50-এর সাথে তুমি যদি 101, 50-এর সাথে যদি 101 গুণ করো তাহলে তুমি পাবা 5050। ঠিক আছে, মানে তার মানে 5050। এবং আমি যখন আগের স্লাইডে দেখিয়েছি আমাদের উত্তর এটাই এসেছিল। তাহলে একইভাবে তোমাকে যত ধরনের ক্রমিক স্বাভাবিক সংখ্যা তোমাকে দেয়া থাকে যোগফল বের করতে বলা হয়,
তোমরা এই সিম্পল যে সূত্রটা আছে, সিম্পল সূত্রটা ইউজ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। ওকে মাশাআল্লাহ, অনেকে লিখেছে 5050 হবে। ওকে মাশাআল্লাহ, দ্যাট মিনস তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ওকে ঠিক আছে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ক্লিয়ার না হলে আমাদের সেটা আবার একটু বুঝতে হবে। তাহলে ওকে, তাহলে দেখো আমরা এখন পরবর্তী স্লাইডে যাই। সো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে তোমরা লেখো, তোমরা যে লাইনটি তোমাদের লিখতে বলবো সেটা তোমরা লিখবা। ঠিক আছে, তোমাদের হোমওয়ার্কের ফিবোনাকি সিরিজের মতো তোমাদের হচ্ছে যে এই যে এইটা, ঠিক আছে, 1 থেকে 115 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো তোমরা বের করবা। ঠিক আছে, তোমরা এই লাইনটা লিখে নাও 1 নাম্বার দিয়ে, যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত, এগুলো তোমরা বাসায় করবা। ঠিক আছে, কিছু অঙ্ক যদি তোমরা নিজেরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের কনফিউশন একবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অঙ্ক একবার পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেকে লিখতেছো 5050 হবে, আসলে 5050 হবে, তার মানে তোমরা বুঝতে পেরেছো। তাহলে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো তোমরা বের করে নেবে, পরবর্তী ক্লাসের আগে আমাকে বলবে। এবং তোমাদের অ্যাজ ইউজুয়াল তোমাদের যে ক্লাস টেস্ট হওয়ার একটা বিষয় থাকে প্রতি শনিবারে, তো তোমাদের এই জিনিসগুলো এই 1 থেকে 15 পর্যন্ত বা 1 থেকে 20 পর্যন্ত এরকম কিন্তু প্রশ্ন হবে, কিন্তু হুবহু কিন্তু আমি যেই জিনিসগুলো আমি করাচ্ছি আমি কিন্তু হুবহু এরকম প্রশ্ন তোমাদের দিব না। ঠিক আছে, একটু চেঞ্জ করে দেওয়া হবে। আমি যদি তোমাকে পড়াই 1 থেকে 100 পর্যন্ত, তাহলে আমি প্রথম পরীক্ষায় তোমাকে দিতে পারি 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো, অথবা 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো, আমি একটু চেঞ্জ করে দেবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তোমরা 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো নিজে বের করবা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা করতে পারবে। এখানে এটা অ্যান্সার দেওয়া আছে, সো আমরা এটা নিয়ে কথা বলবো না, তোমরা নিজেরা করবা। তারপর দেখো বিজোড় সংখ্যার যোগফল, এতক্ষণ ছিল ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, এখন যদি বিজোড় সংখ্যার যোগফল আসে তখন তোমরা কি করবা? দেখো এটা খুবই সহজ, এটা খুবই সহজ। বিজোড় সংখ্যার যোগফল, তোমরা বিজোড় সংখ্যা আশা করি জানো। ঠিক আছে, বিজোড় সংখ্যা কি তোমরা জানো? অড নাম্বার, ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা তোমরা ক্লাস 8-এ এসে তোমাদের মনে হয় না এটা আর কনফিউশন থাকবে। ঠিক আছে, বিজোড় সংখ্যা হচ্ছে প্রথম, এখন দেখো যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল বের করো। তো প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফল আসছে কত? আসলে 100। কিন্তু কিভাবে আসছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, বিজোড় সংখ্যা শুরু হয় কোথা থেকে? 1 থেকে, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23। ওকে, কে বলছে কত পৃষ্ঠা? এটা কোনো পৃষ্ঠা না, 120 হবে, রাইট? 120 হবে উত্তর, মাশাআল্লাহ। বাট কোনো পৃষ্ঠা হুবহু বইয়ের, এগুলো বইয়ে পাবা, কিন্তু আমি এখানে হুবহু পৃষ্ঠা উল্লেখ করে নিই। সো পৃষ্ঠা তোমাকে দেখতে হবে না, বাট বইয়ের মধ্যে প্রথম পৃষ্ঠা থেকে অনুশীলনের আগ পর্যন্ত যতগুলো বেসিক আছে, বেসিক পড়াশোনা আছে উদাহরণ সহ, সবগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে যেই জিনিসগুলো বোঝাচ্ছি উদাহরণ সহ, এগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে উদাহরণের অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এবং অনুশীলনী অঙ্কগুলো তোমরা করতে পারবে। সো আমরা মূল টপিকগুলো নিয়ে কথা বলছি, এর বাইরে কোনো পড়া নেই আসলে। ঠিক আছে, তো প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল, আমরা যদি টেকনিক জেনে যাই, এটারও টেকনিক আছে। 1 থেকে 119 পর্যন্ত, এখানে প্রথম 10টা বিজোড় সংখ্যা কত আসে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 1 থেকে প্রথম 10টা বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। প্রথম 10টা বিজোড় সংখ্যা, কারণ বিজোড় সংখ্যা শুরু হয় 1 থেকে, তাহলে 1 থেকে যদি আমি প্রথম 10টা বিজোড় সংখ্যা সিরিয়ালি যোগ দিয়ে লিখি তাহলে আমরা পাচ্ছি যে 1 থেকে 19। ঠিক আছে, এখন দেখাচ্ছে যে 1 থেকে 19 পর্যন্ত যোগ করলে হয় 100। 1 থেকে 19 পর্যন্ত প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফল হবে 100। কিন্তু কিভাবে আসছে যদি দেখো, এটা তো খুব সহজ। যদি 1 থেকে 19 পর্যন্ত তোমাকে দেওয়া হয়, এটা মনে হচ্ছে কিছুটা তুলনামূলকভাবে কিছুটা ছোট, কিন্তু তোমাকে যদি আমি বলি যে প্রথম 50টা বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে বলি, তাহলে কি সহজ হবে? অবশ্যই না। ঠিক আছে, আমি যদি বলি যে প্রথম 50টা বিজোড় সংখ্যার যোগফল বের করো, তাহলে তোমাদের জন্য বিষয়টা কঠিন হয়ে যাবে, সহজ হবে না। তো এই জন্য আমরা কি করব? তাহলে চলো আমরা শিখে নেই যে কিভাবে বিজোড় সংখ্যার যোগফল বের করব। ঠিক আছে, তো টেকনিকটা দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো।
খুবই সহজ, আগের যে সূত্র ছিল তার থেকে বেশি সহজ এটা, ঠিক আছে? ঠিক আছে, সো বিজোড় সংখ্যা যোগফল বের করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা জাস্ট দুইটা করে সংখ্যা দেখি, যে প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1, 1-এর সাথে পরবর্তী বিজোড় সংখ্যা কত? 3, তাহলে 1-এর সাথে 3 যোগ করলে কত হয়? 1-এর সাথে 3 যোগ করলে হয় 4। ওকে, 4কে আমরা কি লিখতে পারি? 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4কে আমরা লিখতে পারি 2 স্কয়ার, মানে 2 গুণ 2, রাইট? তাহলে 1-এর পূর্ণবর্গ, আমার কথা হচ্ছে যে প্রথম দুইটা বিজোড় সংখ্যার যোগফল আসে, প্রথম দুইটা বিজোড় সংখ্যার যোগফল আসে কত? 4, মানে 2 স্কয়ার, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রথম তিনটা বিজোড় সংখ্যার যোগফল কত আসবে? 1, 3, 5 সমান সমান, কারণ একটা সংখ্যাকে তো যোগ করা যায় না, একটা সংখ্যাকে তো আর যোগ করা যাবে না, ঠিক আছে? একটা সংখ্যাকে যোগ করা যাচ্ছে না, তাহলে কমপক্ষে দুইটা সংখ্যা লাগবে যোগ করার জন্য। তো 1-এর সাথে 3 যোগ করলে হবে 4, যা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা এবং 4কে আমরা যদি স্কয়ার সাজাই তাহলে 2 স্কয়ার হয়। তারপরে পরবর্তীতে আরো তিনটা সংখ্যা যোগ করি, 1, 3, 5, তাহলে এটা হবে 9। 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, আমরা 9কে লিখতে পারি 3 স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা নেই, 1 যোগ 3, এইভাবে 1 ভর করে আমরা সামনের দিকে যেতে পারি। 1 যোগ 3 যোগ 5, 5-এর সাথে আমরা যদি যোগ করি 7, ঠিক আছে? তাহলে কত আসবে? 3 1 4, 4 5 কত? 4 5 9, 9 7 হচ্ছে 16। তারপরে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা হচ্ছে 4 কত? 4 স্কয়ার। এইভাবে আমরা যত যোগ করে যাব, একটা করে সংখ্যা বাড়াবো, তখন আসবে 5 স্কয়ার, তারপর আসবে 6, ঠিক আছে, 5 স্কয়ার, তারপর আসবে 6 স্কয়ার, 7 স্কয়ার, মানে এইভাবে যখন আমরা একটা করে সংখ্যা যোগ করে যাব, ঠিক আছে? ওকে, ওকে, এইভাবে যখন আমরা একটা করে সংখ্যা যোগ করে যাব, তখন হচ্ছে যে তাদের যে যোগফল আসবে, বিজোড় সংখ্যাগুলো যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে, এবং আমরা তাই দেখতে পাচ্ছি। 1 এবং 3 আমরা যোগ করে দেখলাম 4, ঠিক আছে, যা একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? এটাকে 2 স্কয়ার লেখা যায়, 4 মানে কত? 2 স্কয়ার। তারপরে হচ্ছে পরে তিনটা সংখ্যা যোগ করলে আসে 9, 9 হচ্ছে কত? 3 স্কয়ার, একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপরে হচ্ছে 1, পরবর্তীতে তারা কি করেছে, এখানে আমরা যে পরবর্তীতে যেটা করা যায়, যে 1, 3, 5, তারপর 7 যদি যোগ করি তাহলে কত পাবো? 16। 16 কি হবে? একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা হবে 4 স্কয়ার। তারপরে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, ঠিক আছে, এটা আসছে কত? আসবে 25। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তারপরে 5 স্কয়ার। তারপর আরেকটা সংখ্যা যদি যোগ করে বাড়িয়ে দিয়ে যোগ করি তাহলে 36, এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা হবে কত? 6 স্কয়ার। তার মানে দেখা যাচ্ছে যে আমরা যতই একটা করে সংখ্যা বাড়াচ্ছি, একটা করে বিজোড় সংখ্যা বাড়াচ্ছি যোগ করার জন্য, প্রতিটি লাইনে, প্রতিটি পার্টি কি আসতেছে? একটা পূর্ণবর্গ সংখ্যা আসতেছে, এবং সিরিয়ালে আসতেছে 2, 3, 4, 5, 6, এভাবে কিন্তু এক এক করে বাড়তেছে, ঠিক আছে? এবং সেটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে স্কয়ার বা বর্গের একটা ফরম্যাটে কিন্তু চলে আসতেছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ওকে। তো এখন যদি আমাদের বলা হয়, যদি প্রশ্নে বলা হয় যে প্রথম পাঁচটি বেজোড় সংখ্যার যোগফল বের করো, তাহলে তুমি কি করবা? কারণ এখন তুমি বুঝে গেছো যে প্রথম পাঁচটা, ঠিক আছে, 5টা সংখ্যা যোগ করলে 25 হবে, মানে 5 স্কয়ার হবে। তাহলে আমরা যদি লিখি ক স্কয়ার, আমাদের সূত্র হয়ে গেছে ক স্কয়ার। এখন যে সংখ্যায় বলবে তাকে স্কয়ার করে দেব, ঠিক আছে? বেজোড় সংখ্যার যোগফলের ক্ষেত্রে সূত্র পাওয়া গেল ক স্কয়ার, কারণ আমরা দেখতে পাচ্ছি যে যোগ করলেই সেগুলো বর্গীয় সংখ্যা চলে আসে, ঠিক আছে? তোমাকে যদি বলা হয় যে প্রথম 5টা বিজোড় সংখ্যার যোগফল বের করো, তাহলে তুমি কি লিখবা? ক স্কয়ারের জায়গায় 5, তাহলে 5 স্কয়ার মানে কত? 25। তোমাকে যদি বলা হয় যে প্রথম 7টা বিজোড় সংখ্যার যোগফল কত হবে, তখন তুমি কি লিখবা? যে সংখ্যাটা বলবে তাকে স্কয়ার করে দেবা, তাহলে সেটা হবে 49। তোমাকে যদি বলা হয়, খেয়াল করতে হবে যে কথাটা কি বলতেছে, বিজোড় সংখ্যার বেলায় একই এই সূত্রটা ব্যবহৃত হয়। তাহলে যদি বলা হয় যে 9টি
তোমাকে যদি বলে যে প্রথম 9টি বেজোড় সংখ্যার যোগফল কত, তখন তুমি লিখবে 9 স্কোয়ার, মানে 9 গুণ 9, তাহলে কত হবে 9 নং 81, ঠিক আছে। তারপরে যদি ফাইনালি বলে যে তোমাকে যদি বলে যে প্রথম 10টা বেজোড় সংখ্যার যোগফল কত, তাহলে আমরা কি করব 10 স্কোয়ার। সবগুলোকে কষ্ট করে 1 থেকে 19 পর্যন্ত, প্রথম 10টা বেজোড় সংখ্যা আসে 1 থেকে 19 পর্যন্ত, 1 2 3 থেকে এভাবে, 1 3 5 7 9, এভাবে আমরা যদি প্রথম 10টা বেজোড় সংখ্যা নিই তাহলে আসবে 1 থেকে 19 পর্যন্ত, সবগুলো যোগ করলে হবে 100। তাহলে আমরা বলতে পারতেছি প্রথম 10টা বেজোড় সংখ্যা যোগফল 100। তো প্রথম 10টা, তো 10 যদি বেজোড় সংখ্যা হয় তাহলে আমরা কি করব 10 স্কোয়ার করে দেব। তার মানে হচ্ছে 10 স্কোয়ার মানে কত, 10 গুণ 10 মানে হচ্ছে 100, ঠিক আছে। এবং আমরা প্রথমে সেটাই দেখেছিলাম যে 1 থেকে প্রথম যেই বেজোড় সংখ্যাগুলো ছিল, প্রথম 10টা বেজোড় সংখ্যা ছিল কোনগুলো, প্রথম 10টা বেজোড় সংখ্যা ছিল এগুলো 1 3 5 7 9 11, তারপর হচ্ছে 13, কোনটা ওকে 15 17 19, ঠিক আছে। 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে প্রথম 10টা বেজোড় সংখ্যা হচ্ছে 1 থেকে 19। আমরা যদি দেখি এখানে মোট 10টা বেজোড় সংখ্যা আছে, তো প্রথম 10টা বেজোড় সংখ্যার যোগফল কত হয়, আমরা দেখেছি প্রথমে যে 100 হয়, ঠিক আছে। আমি পূর্ণবর্গ কথাটা আবার বলতেছি যারা বুঝতে পারোনি। প্রথম প্রশ্নটা ছিল যে প্রথম 10টা বেজোড় সংখ্যার যোগফল কত, তো আমরা দেখতে পেয়েছিলাম যে প্রথম 10টা বেজোড় সংখ্যা ছিল 1 থেকে 19 পর্যন্ত, ঠিক আছে। এখানে মোট 10টা আছে, 10টা বেজোড় সংখ্যা আছে, সবগুলো যোগফল আসে 100। তাহলে দেখো 1 2 1 3 5 7 9 11, এগুলো কষ্ট করে এগুলোকে একটার পর একটা যোগ করলে তুমি 100 পাবা। কিন্তু যেহেতু আমরা সূত্র পেয়ে গিয়েছি যে এটা হচ্ছে বেজোড় সংখ্যার যোগফল বের করার সূত্র হচ্ছে ক স্কোয়ার, ঠিক আছে। মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে বর্গ করে দিব, তাহলে তার উত্তর চলে আসবে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 10টা বেজোড় সংখ্যা যোগফল হবে 10 স্কোয়ার, মানে 10 স্কোয়ার মানে কত হবে 100। তোমাকে যদি বলা হয় যে প্রথম 7টি বেজোড় সংখ্যার যোগফল কত হবে, তুমি জাস্ট সেটাকে স্কোয়ার করে দিবা, তাহলে কত আসবে 7 7 49, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন দেখো কেউ বলেছে যে বর্গ কথাটা বুঝতে পারছো না। এটা হচ্ছে এরকম ছিল আর কি, যে যদি কি বর্গ কথাটা বুঝতে না পারো, বর্গ হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। বর্গমূল এই জিনিসগুলো আমরা 6 7-এও আমরা এগুলো পড়ে এসেছি। সেটা হচ্ছে যে দেখো বর্গ হচ্ছে যে একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি গুণ করি, ঠিক আছে, সেটাকে বর্গ বলা হয়। আমরা বর্গক্ষেত্র, জ্যামিতিতে বর্গক্ষেত্র পড়েছি, সেটাই বর্গ মানে হচ্ছে যে বর্গক্ষেত্র, যেমন বর্গ ছিল এই যে বর্গ, এটা একটা বর্গক্ষেত্রে 4টা বাহু সমান হয়, ঠিক আছে। যদি একটা বাহু 7 হয় তাহলে সবগুলোই 7 সেন্টিমিটার হবে, একটা যদি 7 সেন্টিমিটার হয় সবগুলোই 7 সেন্টিমিটার হবে। বর্গক্ষেত্র হচ্ছে একটা চতুর্ভুজ যার সবগুলো বাহুই হচ্ছে সমান। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল বাহু গুণ বাহু। তাহলে একটা বাহু যদি 7 হয় তাহলে আরেকটা বাহু গুণ করে দিতে হয়, তাহলে পাওয়া যায় কত 49, ঠিক আছে। আমার মনে হয় তোমাদের এই বিষয়টা মনে আসতেছে, তোমাদের ক্লিয়ার হচ্ছে যে এটা হচ্ছে বর্গক্ষেত্রের সূত্র। তার বর্গক্ষেত্র মানে কি, একই জিনিসকে দুইবার গুণ করা। বর্গক্ষেত্র মানে হচ্ছে একই জিনিসকে দুইবার গুণ করা, একটা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে আবার গুণ করা, তাহলে সেটা পাওয়া যায় বর্গ। আর যে সংখ্যাটাকে গুণ করেছিলাম সেটা হচ্ছে তার বর্গমূল, ঠিক আছে। আমরা যদি 7 এবং 7, তার বর্গ 7-এর বর্গ হচ্ছে 49, আর 49কে যদি আমি আবার বর্গমূল পেতে চাই রুট করে দেই তাহলে পাবো 7। তার মানে 7 থেকে 49 পেয়েছিলাম আসলে, ঠিক আছে। এটা হচ্ছে বর্গ আর এটা হচ্ছে তার বর্গমূল, ঠিক আছে। বর্গটা কোন সংখ্যাকে বর্গ করেছিলাম, 7, যে সংখ্যাকে বর্গ করেছিলাম সেটাই তার বর্গমূল, ঠিক আছে। সো আমরা যখন একটু আগে যখন আমরা বলছিলাম যে বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা কিভাবে বের করব, তখন আমরা দেখতে পাচ্ছি একটা প্যাটার্ন সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে যে আমরা যদি 2টা করে বেজোড় সংখ্যা যোগ করি তাহলে দেখতে পাচ্ছি যে একটা বর্গের ফরম্যাট চলে আসে। যেমন প্রথমে আমরা যোগ করেছিলাম যে, যেমন আমরা একটা বেজোড় সংখ্যার একটা সিকোয়েন্স ধরেছি 1 3 5 7 9, ঠিক আছে। এইভাবে যদি একটা বেজোড় সংখ্যার প্যাটার্ন আমরা খেয়াল করি তাহলে আমরা জাস্ট আলাদা করে যোগ করেছিলাম, যেমন 1 এবং 3। প্রথম দেখো
আমরা প্রথম দুটো সংখ্যা যোগ করেছিলাম, তাহলে কত আসছে? প্রথম দুটো সংখ্যা যোগ করলে কত আসে? 4। তো 4 একটা বর্গ সংখ্যা, কারণ 4কে রুট করা যায়, 4কে রুট করলে 2 আসে। তাহলে দেখো এটা একটা বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা কত হবে? এটা কত লেখা যায়? বর্গীয় ফরম্যাটে লেখা যায়, 2 × 2, ঠিক আছে, বর্গের আকারে লেখা যায়। তাহলে 2 স্কোয়ার একটা বর্গ। তারপরে আমরা লিখতে পাচ্ছি পরবর্তীতে যদি আমরা আরেকটা সংখ্যা বাড়িয়ে দিই 1 3 এর সাথে 5, তাহলে কত হয়? এটা হচ্ছে 9, ঠিক আছে। 9 একটা বর্গীয় সংখ্যা, কারণ 9কে তার একটা বর্গের ফরম্যাটে লেখা যায়, যেমন 3 × 3 বা 3 স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে বর্গীয় কথাটা, ঠিক আছে, এটা হচ্ছে বর্গীয় বিষয়টা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখন থেকে তোমাদেরকে যদি যে কোনো প্রশ্ন করা হবে যে প্রথম 5টি 10টি 20টি এভাবে যখন তোমার বিজোড় সংখ্যার যোগফল বের করতে বলবে, তখন তুমি তোমাকে যতগুলো বিজোড় সংখ্যার যোগফল বের করতে বলবে, যতগুলো বিজোড় সংখ্যার যোগফল তোমাকে বের করতে বলবে, তুমি সেই সংখ্যাটাকেই বর্গ করে দিবা। যদি বলা হয় যে এখানে প্রথম 5টা বিজোড় সংখ্যার যোগফল বের করতে বলছে, তাহলে এটা উত্তর কত হবে? এটা হবে 5 স্কোয়ার, মানে 25, ঠিক আছে। যদি তোমাকে বলা হতো যে এখানে বলা হতো প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল বের করো, তাহলে তুমি 10কে বর্গ করে দেবা, তাহলে কত হবে? 100, ঠিক আছে, তাহলে হবে 100। এইভাবে আর কি। যদি তোমাকে বলা হয় যে প্রথম 9টি বিজোড় সংখ্যার বর্গ নির্ণয় করো, প্রথম 9টি বিজোড় সংখ্যার বর্গ নির্ণয় করো, তখন তুমি কি করবা? 9কে বর্গ করে দিবা। তাহলে 9 × 9 কত? 9 9 81, তাহলে উত্তর হবে 81। তোমাকে যদি বলা হয় যে প্রথম 8টি বিজোড় সংখ্যার বর্গ কত, তাহলে তুমি এটাকে 8 স্কোয়ার করে দেবো। 8 স্কোয়ার মানে কত? 8 × 8, ঠিক আছে। আমি যদি ভেঙে লিখি তাহলে এটা হবে 8 × 8, মানে 8 8 কত? 64, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে ক সংখ্যক মানে হচ্ছে যে কয়টা আমরা জানি না। যদি আমরা কথাটা এভাবে বলি যে ক সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল, তাহলে কত আসবে? ক স্কোয়ার। ক এর পরিবর্তে যতগুলো সংখ্যা বলা হবে ততগুলো বসিয়ে দিবা। তার মানে আমরা বলতে এই সূত্রটা তোমরা লিখে নিতে পারো যে ক সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কোয়ার, মানে যতগুলো সংখ্যা দেয়া থাকবে যতগুলো সংখ্যার যোগফল বের করতে বলা হবে, ঠিক ওই সংখ্যাটাকে তুমি বর্গ করে দিবা। যদি বলা হয় এখানে আমরা লিখছি ক স্কোয়ার, ক এর পরিবর্তে সেটা হতে পারে কয়টি? যতগুলো সংখ্যা থাকবে ততগুলো, ঠিক আছে। যদি বলা হয় 11টি প্রথম 11টি বিজোড় সংখ্যার যোগফল, তাহলে সেটাকে করে দেবে 11 স্কোয়ার। কত হবে? 11 × 11 মানে 121, ঠিক আছে। এইভাবে, ঠিক আছে। এটা গেল বিজোড় সংখ্যার জন্য। আর যদি জোড় সংখ্যা হয় তখন কি করবা? ক সংখ্যক জোড় সংখ্যার যোগফল বের করার সূত্র হচ্ছে ক, ঠিক আছে। ক এর সাথে তুমি হচ্ছে ক যোগ 1, ঠিক আছে। যে সংখ্যাটা বলা হবে আমাদের যদি বলা হয় যে প্রথম 10টি সংখ্যার যোগফল কত, তখন আমরা কি করব? প্রথম 10টি সংখ্যার যোগফল আমরা কিভাবে বের করব? এই সূত্রটা এখানে আছে, আমরা দেখাই। আচ্ছা, আমাদের এটা দিয়ে আমরা আজকে শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে জোড় সংখ্যা যদি হয় তাহলে সেটা হবে কত? আর পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। আমরা এতটুকু পর্যন্তই হচ্ছে আমাদের আজকের পড়া থাকবে। তো দেখো, পূর্ণবর্গ সংখ্যা জিনিসটা আবার একটু খেয়াল করে দেখো, যাদেরকে সমস্যা হয়েছিল। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে প্রাপ্ত সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি গুণ করি, মানে হচ্ছে যে সংখ্যাটা আমি নিব সেই সংখ্যাটাকে আবার ওই সংখ্যা দিয়ে যদি গুণ করি, তাহলে সেই প্রাপ্ত সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, যেমন ধরো 7 একটা সংখ্যা দেওয়া আছে, তো 7-এর বর্গ কি হবে? তার সাথে আবার 7 গুণ করব, তাহলে হবে 49, ঠিক আছে। এইভাবে তোমার হচ্ছে যে যতগুলো এবং 7-এর এবং 49কে যদি রোড করে দেই তাহলে সেটা আসবে 7। তার মানে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে প্রাপ্ত সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। যেমন 7 × 7 49 হলো একটি পূর্ণবর্গ সংখ্যা। এক্ষেত্রে 7 হলো 49-এর বর্গমূল। এখানে 1 × 1 = 1, 2 × 2 = 4। এখানে অনেকগুলো বর্গীয় সংখ্যা দেখানো হয়েছে,
যে 9 নং 81, 10 10 এইভাবে আমরা গুণ করে করে যেতে পারি, 1 থেকে শুরু করতে পারি, যে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ হচ্ছে 25, 6 এর বর্গ হচ্ছে 36, 7 এর বর্গ হচ্ছে 49, 8 এর বর্গ 64, এইভাবে 15 বর্গ কত, 15 গুণ 15 225। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের ক্লাসের আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তো ক্লাসের আজকে পর্যন্ত আমরা হচ্ছে যে বেজোড় এবং জোড় স্বাভাবিক যে সংখ্যার যোগফল পর্যন্ত কিভাবে বের করতে হয়, এবং তোমাদের শনিবার যদি তোমাদের পরীক্ষা হয়, ক্লাস টেস্ট, তোমাদের যে উইকলি টেস্ট আছে, যদি সেটা হয় তাহলে প্রথম থেকে যেটা ছিল মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে বর্গ, তারপর হচ্ছে যে ফিবোনাকি সিরিজ, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার যে সূত্রটা, ওইটা ব্যবহার করে অঙ্কগুলো বের করা, তারপর হচ্ছে এই যে বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, এতটুকু। ঠিক আছে, আজকে মানে এই পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে এর মধ্যে ইনশাল্লাহ তোমাদের একটা শর্ট যে টেস্টটা হবে এর মধ্যেই হবে, আর বাইরে হবে না। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমাদের যে অংশটা বাকি আছে এবং অনুশীলনের কিছু অঙ্ক বাকি আছে, সেগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আজকের জন্য আমরা ইনশাল্লাহ এখানে বিদায় নিচ্ছি। পরের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, আজকের জন্য এখানেই সমাপ্ত। ঠিক আছে, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা।